সেন মাইকটা অফ কর। আচ্ছা, দেখো, স্টার্ট করছি। তো লাস্ট যে আমাদের ক্লাস হয়েছিল সেদিন আমরা কি আলোচনা করছিলাম? লাস্ট ডেতে আমরা আলোচনা করেছিলাম লাইট এনার্জি কিভাবে কনজাম্পশন কম করা যায়। ঠিক আছে, লাইট এনার্জি কিভাবে কম করা যায় সেই ব্যাপারে আমরা আলোচনা করছিলাম। তো আগের দিন আমরা বিভিন্ন রকমের যে লাইট সোর্সগুলো আছে না, লাইট সোর্স, মানে যেগুলো তোমরা পরবর্তী ক্ষেত্রে ইলুমিনেশনে পড়বে। ঠিক আছে, ইলুমিনেশন সাবজেক্টের মতো ওটা পড়বে তোমরা। তো ওখানে বিভিন্ন রকমের যে লাইট সোর্স সে সম্পর্কে আলোচনা করা হয়েছিল এবং কিছু বেসিক ডেফিনেশন আমি আগের দিন বলেছিলাম। বেসিক ডেফিনেশনের মধ্যে যেগুলো তোমাদের জানা জরুরি, ডিটেলসে তোমরা ইলুমিনেশনে পড়বে। তো তার মধ্যে প্রথম যে ডেফিনেশনটা আমরা বলেছিলাম সেটা ছিল লুমিনাস ফ্লাক্স। ঠিক আছে, লুমিনাস ফ্লাক্স এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে লাইট এনার্জি। ঠিক আছে, লাইট এনার্জি কতটা পরিমাণে আসছে সেটাকে বলা হচ্ছে লুমিনাস ফ্লাক্স। লুমিনাস ফ্লাক্সের ইউনিট কি ছিল? লুমিনাস ফ্লাক্সের ইউনিট ছিল লুমেন। ঠিক আছে, নেক্সট আমরা একটা টার্ম বলেছিলাম লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটি হচ্ছে কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনে কতটা পরিমাণ লুমিনাস ফ্লাক্স যাচ্ছে সেটাকে বলা হয় লুমিনাস ইন্টেন্সিটি। এবং এটাকে মেজার করা হয় কি দিয়ে? এটাকে মেজার করা হয় ক্যান্ডেল পাওয়ার দিয়ে, ক্যান্ডেল পাওয়ার। ঠিক আছে, তাহলে লুমিনাস ফ্লাক্স হলো, লুমিনাস ইন্টেন্সিটি হলো। এবং নেক্সট আরেকটা টার্ম আমরা বলেছিলাম সেটা হচ্ছে ইলুমিনেশন। ইলুমিনেশনটা হচ্ছে লুমিনাস ফ্লাক্স পার ইউনিট এরিয়া, এটাকে বলা হয় লুমিনাস লুমিনাস ফ্লাক্স পার ইউনিট এরিয়া, এটাকে বলা হয় ইলুমিনেশন। এবং এর ইউনিটটা কি? এর ইউনিট হচ্ছে লুমেন পার মিটার স্কোয়ার। লুমেন পার মিটার স্কোয়ারটাকে লাক্স এটাও বলা হয়। ঠিক আছে, এই তিনটে ডেফিনেশন বেসিক ইলুমিনেশনের জেনে রাখা জরুরি লাইটের সংক্রান্ত কোনো টপিক করতে গেলে। তো এবার আমরা আসছি যে বিভিন্ন রকমের যে ল্যাম্প আগের দিন বলা হয়েছিল কি কি ধরনের ল্যাম্প হয়, তো সেগুলোর কিরকম ধরনের জেনারেল রেটিং থাকে এবং সেগুলোর এফিসিয়েন্সিটা কিরকম, মানে কত লুমেন পার ওয়াট সেটা নির্গত করতে পারছে। যত এফিসিয়েন্সি বেশি হবে তার লুমেন পার ওয়াট তত বেশি হবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখব। এবং তারপরে আমরা দেখব হচ্ছে যে কালার রেন্ডারিং ইন্ডেক্স, যেটাকে বলা হয় সংক্ষেপে CRI, কালার রেন্ডারিং ইন্ডেক্স। এটা কি জিনিস? কালার রেন্ডারিং ইন্ডেক্স মানে হচ্ছে, ধরো আমরা দিনের আলোতে কোনো একটা বস্তুকে দেখছি, তো আমরা কি সেই বস্তুর যে অরিজিনাল কালার, সেই অরিজিনাল কালারেই সেই বস্তুটাকে দেখি। মানে কোনো বস্তুর রং যদি লাল হয় তাহলে আমরা তাকে লাল রঙেই দেখতে পাই, আবার যদি তার রং অন্য কিছু হয় আমরা সেই রঙেই দেখতে পাই। এবার যখন আমরা ডে লাইটের পরিবর্তে বা সূর্যের আলোর পরিবর্তে কোনো একটা লাইট ব্যবহার করে দেখছি, সাপোজ আমরা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প ব্যবহার করে দেখছি, অথবা ধরো আমরা এলইডি ল্যাম্প ব্যবহার করে দেখছি। এবার এই যে বিভিন্ন আর্টিফিশিয়াল লাইটের মাধ্যমে আমরা কোনো বস্তুকে দেখছি তার আলোতে, তখন কি হয়? সেই বস্তুটার যে অরিজিনাল কালার সেটা কতটা পার্সেন্ট সে ধরে রাখতে পারছে। মানে এমন হওয়া উচিত যা অরিজিনাল কালার সেই অরিজিনাল কালারই যেন আমরা দেখতে পাই। মানে কোনো বস্তুর রং লাল তাকে যেন আমরা নীল না দেখি, এমন কোনো আলো প্রয়োগ করা হলো যার মাধ্যমে আমরা সেটাকে নীল দেখবো, সেটা ঠিক নয়। মানে যা অরিজিনাল কালার সেটাকে কতটা শো করছে, সেই অরিজিনাল কালারটাকেই যদি শো করে তাহলে আমরা বলবো তার কালার রেন্ডারিং ইন্ডেক্স সেই ল্যাম্পটার ক্ষেত্রে বেশি। ঠিক আছে, তো সেটা একটা প্যারামিটার যেটাকে আমরা CRI বা কালার রেন্ডারিং ইন্ডেক্সের মাধ্যমে ডিনোট করি। এবং নেক্সট একটা প্যারামিটার হচ্ছে লাইফ আওয়ার্স, মানে কত ঘন্টা ওই ল্যাম্পটা চলতে পারে তার একটা মেজারমেন্ট আছে। কতক্ষণ ধরে চলতে পারে তার একটা মেজারমেন্ট, সেটাকে লাইফ আওয়ার্স বলা হচ্ছে। তো প্রথমে আমরা দেখবো ইনক্যান্ডেসেন্ট বাল্ব। ঠিক আছে, ইনক্যান্ডেসেন্ট বাল্বের ক্ষেত্রে রেটিং কিরকম হতে পারে? একটা একটা ওয়াইড রেঞ্জ। ঠিক আছে, 15 ওয়াটেরও হতে পারে। ঠিক আছে, সেখান থেকে শুরু করে আপ টু 500 ওয়াট পর্যন্ত ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প বিভিন্ন রেটিং এর হতে পারে। ঠিক আছে, এবং ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের যদি আমরা দেখি এর এফিসিয়েন্সিটা কিরকম, এফিসিয়েন্সিটা দেখো, এর হচ্ছে 8 থেকে 17 লুমেন পার ওয়াট, মানে পার ওয়াটে 8 থেকে 17 লুমেন লাইট এনার্জি নির্গত করে। ঠিক আছে, কালার রেন্ডারিং ইন্ডেক্স হলো 100%। তো মানে এটা যা অরিজিনাল কালার সেই অরিজিনাল কালারই আমরা দেখতে পাই 100, সেই কারণে। এবং এর ক্ষেত্রে লাইফ আওয়ার্স মানে কত ঘন্টা চলে সেটা যদি আমরা দেখি, অ্যাভারেজ এটাকে 1000 আওয়ার্স চলে বলে আমরা ধরে নিতে পারি, লাইফ আওয়ার্স অন অ্যান অ্যাভারেজ। ঠিক আছে, এটা কার ক্ষেত্রে হলো? না, ইনক্যান্ডেসেন্ট বাল্বের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ফ্লোরোসেন্ট টিউব, এটাকে আমরা টিউব লাইট বলি। ফ্লোরোসেন্ট টিউবের ক্ষেত্রে এর রেটিং হচ্ছে জেনারেলি 18 ওয়াট থেকে শুরু করে আপ টু 65 ওয়াট।
এর মধ্যে বিভিন্ন রেটিং এর হতে পারে। এবং এর যদি এফিসিয়েন্সি আমরা দেখি, এফিসিয়েন্সিটা কত এর? এফিসিয়েন্সি হচ্ছে 40 to 70 লুমেন পার ওয়াট। তাহলে দেখো যদি আমরা দেখি ইনক্যান্ডেসেন্ট বাল্বের সাপেক্ষে ফ্লোরোসেন্ট টিউব যেটা, তার কিন্তু এফিসিয়েন্সি অনেকটাই বেশি। এবং কালার রেন্ডারিং ইন্ডেক্স হচ্ছে 65 to 80, মানে কালার রেন্ডারিং ইন্ডেক্সের দিক থেকে দেখতে গেলে ইনক্যান্ডেসেন্টের থেকে খারাপ। এবং এর লাইফ আওয়ার্সও অপেক্ষাকৃতভাবে বেশি। লাইফ আওয়ার্স কত না 5000 ঘন্টা ধরে অন অ্যান অ্যাভারেজ একটা ফ্লোরোসেন্ট টিউব চলতে পারে। নেক্সট হচ্ছে কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প, মানে যেটাকে বলে সিএফএল। সিএফএল এর রেটিং হয় জেনারেলি 5 ওয়াট থেকে শুরু করে 25 ওয়াট পর্যন্ত। এবং এর এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি হচ্ছে 50 থেকে 75 লুমেন পার ওয়াট। এবং এর কালার রেন্ডারিং ইন্ডেক্সটা হচ্ছে 70 থেকে 80-র মধ্যে থাকছে। এবং এর লাইফ আওয়ার্স 8000, যেটা হচ্ছে আগের দুটোর তুলনায় বেশি। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে আমাদের হাই প্রেসার মার্কারি ভেপার ল্যাম্প। হাই প্রেসার মার্কারি ভেপার ল্যাম্পের যে রেটিংটা অনেকটাই হাই। এটা হচ্ছে 80 ওয়াট থেকে শুরু করে এটা 1000 ওয়াট পর্যন্ত রেটিং এর হতে পারে। এবং এর ক্ষেত্রে এফিসিয়েন্সি যদি আমরা দেখি, এফিসিয়েন্সি হচ্ছে 40 থেকে 50 লুমেন পার ওয়াট, মানে কম্প্যাক্ট ফ্লোরোসেন্টের থেকে এর কিন্তু এফিসিয়েন্সিটা কম। এবং এর ক্ষেত্রে কালার রেন্ডারিং ইন্ডেক্সটাও দেখো খারাপ। কালার রেন্ডারিং ইন্ডেক্স কত না 50। এবং এর লাইফ আওয়ার্স হচ্ছে 8000 to 10000 এত ঘন্টা ধরে অন অ্যান অ্যাভারেজ মার্কারি ভেপার ল্যাম্প হাই প্রেসার চলতে পারে। নেক্সট একটা টাইপ অফ ল্যাম্প আছে, সেটা হচ্ছে হাই প্রেসার সোডিয়াম ভেপার ল্যাম্প বা এসভিপি, সোডিয়াম ভেপার এসভি ল্যাম্প। ঠিক আছে, সোডিয়াম ভেপার ল্যাম্প। তো এটা হচ্ছে এর ক্ষেত্রে রেটিং কত? এর ক্ষেত্রে রেটিং হচ্ছে 70 ওয়াট থেকে শুরু করে 1000 ওয়াট এই রেঞ্জের মধ্যে থাকে। এবং এর এফিসিয়েন্সি হচ্ছে 60 to 90 লুমেন পার ওয়াট। তাহলে দেখো এর এফিসিয়েন্সি কিন্তু এখনো পর্যন্ত যে কটা আমরা দেখেছি তার মধ্যে কিন্তু সব থেকে বেশি। এর আগে যে কটা দেখলাম ইনক্যান্ডেসেন্টে তো সব থেকে কম, তার থেকে একটু বেটার হচ্ছে ফ্লোরোসেন্ট, তার থেকে বেটার হচ্ছে কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট। হাই প্রেসার মার্কারির ক্ষেত্রে হচ্ছে ওই ফ্লোরোসেন্টের রেঞ্জেই থাকে বা একটু কম। কিন্তু সোডিয়াম ভেপার ল্যাম্প যেটা হাই প্রেসার, এটা হচ্ছে 60 to 90 লুমেন পার ওয়াট, মানে আগের যতগুলো দেখলাম তার থেকে কিন্তু এর লুমেন পার ওয়াটটা বেশি, মানে এফিসিয়েন্সি এর বেশি। কিন্তু এর কালার রেন্ডারিং ইন্ডেক্স আবার খারাপ। কালার রেন্ডারিং ইন্ডেক্স কত? 40। এবং এর ক্ষেত্রে যে লাইফ আওয়ার্স কিন্তু 12,000 আওয়ার্স অন অ্যান অ্যাভারেজ। নেক্সট টাইপ অফ ল্যাম্প হচ্ছে মেটাল হ্যালাইড ল্যাম্প। মেটাল হ্যালাইড ল্যাম্পের ক্ষেত্রে রেটিং হচ্ছে 70 to 250 ওয়াট এই রেঞ্জের মধ্যে থাকে। এর এফিসিয়েন্সি বা লুমেন পার ওয়াট এটা হচ্ছে আরো বেশি, কত না 70 থেকে 80। এবং এর ক্ষেত্রে কালার রেন্ডারিং ইন্ডেক্সটা হচ্ছে 80 এই রেঞ্জে থাকে। এবং এর ক্ষেত্রে লাইফ আওয়ার্স হচ্ছে অন অ্যান অ্যাভারেজ 10,000। নেক্সট হচ্ছে এলইডি ল্যাম্প। এলইডি ল্যাম্পের ক্ষেত্রে ওয়াটেজ আমরা জানি খুবই কম রেটিং এর হয়। এটা হচ্ছে মিলিওয়াট রেঞ্জেরও হতে পারে। মিলিওয়াট রেঞ্জ থেকে শুরু করে আপ টু সেভারাল ওয়াটস রেটিং এর এই এলইডি ল্যাম্প হতে পারে। এর ক্ষেত্রে এফিসিয়েন্সি হচ্ছে 10 to 30। এবং এর কালার রেন্ডারিং ইন্ডেক্স কিন্তু অনেকটাই বেশি। কালার রেন্ডারিং ইন্ডেক্স হচ্ছে গ্রেটার দ্যান 80%। এবং এর লাইফ আওয়ার্সও অনেকটা বেশি। লাইফ আওয়ার্স কত দেখো, প্রায় 50,000 ঘন্টা থেকে শুরু করে 1,00,000 ঘন্টা, এত ঘন্টা পর্যন্ত একটা এলইডি ল্যাম্প চলতে পারে। তো এটা একটা কম্পারেটিভ আমরা টেবিল দেখতে পাচ্ছি। টেবিল তোমাদের মনে রাখার সেরকম দরকার নেই, এটা জাস্ট একটা কম্পারেটিভ অ্যানালিসিসের জন্য আমি বললাম। বলো স্যার, বলছি আপনার স্ক্রিনটা অফ হয়ে গেছে, দেখাচ্ছে না। স্ক্রিন অফ হয়ে গেছে স্যার? দেখাচ্ছে আমাদিকে। দেখাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে তোমার মনে হয় নেট প্রবলেম হয়েছে। তো এটা আমরা একটা কম্পারেটিভলি দেখলাম যে বিভিন্ন রকমের যে ল্যাম্প প্র্যাকটিক্যাল লাইফে ইউজ হয় সেগুলো কি কি ধরনের ল্যাম্প ইউজ হয় এবং তাদের একটা রেটিং কিরকম রেঞ্জের থাকে, এফিসিয়েন্সি কিরকম হয়, কালার রেন্ডারিং ইন্ডেক্স কিরকম হয় এবং কত ঘন্টা ধরে ওই ল্যাম্প চলতে পারে তার একটা তুলনামূলক একটা টেবিল দেখলাম। টেবিল মুখস্থ করার দরকার নেই, এটা জাস্ট জেনে রাখার জন্য। এটুকু জেনে রাখতে হবে যে ইনক্যান্ডেসেন্ট যে ল্যাম্প সেটা আমরা বাল্ব যেটাকে বলতাম সেটা হচ্ছে মানে খুবই কম রেটিং এর হয় এবং সেটা
তার এফিসিয়েন্সি কিন্তু খুবই কম হয়, কিন্তু তার কালার রেন্ডারিং ইন্ডেক্স কিন্তু বেশি। অন্যদিকে যে এলইডি ল্যাম্পের ওয়াটেজ কিন্তু আরো কম, এটা হচ্ছে মিলি ওয়াট রেঞ্জেরও হতে পারে, এবং এর ক্ষেত্রেও কিন্তু কালার রেন্ডারিং ইন্ডেক্স যথেষ্ট ভালো। অন্যদিকে লাইফ আওয়ার্স মানে কত ঘন্টা ধরে ল্যাম্পটা চলতে পারে এটা কিন্তু যথেষ্ট বেশি, 50,000 ঘন্টা থেকে 1,00,000 ঘন্টা, মানে হচ্ছে প্রচন্ড দীর্ঘস্থায়ী এই এলইডি ল্যাম্প। তো নেক্সট আমরা আলোচনা করব যে লাইট লেভেলস, মানে কোন অ্যাপ্লিকেশনে কিরকম লেভেলের লাইট এনার্জি আমাদের দরকার। লাইট লেভেলস মানে অ্যাকচুয়ালি আমরা এখানে একটু যদি দেখি, লাইট লেভেল যদি আমরা দেখতে চাই, তো দেখো এখানে আমরা আগের দিন ইলুমিনেশন বলে একটা টার্ম পড়েছিলাম। ইলুমিনেশন এই যে টার্মটা আমরা পড়েছিলাম, এটাকে আমরা কি একক দিয়ে মেজার করি না, এটাকে মেজার করার একক হচ্ছে আমাদের লাক্স। এটাকে আমরা মেজার করি হচ্ছে লাক্স এককের মাধ্যমে। ইউনিট লাক্স, লাক্স মানেটা কি, অর এটাকে আমরা এটাও বলতে পারি লুমেন পার মিটার স্কোয়ার, লুমেন পার মিটার স্কোয়ার, এটাও আমরা বলতে পারি। এটা হচ্ছে ইলুমিনেশনের একক, ঠিক আছে। এবার কোন জায়গায় কতটা ইলুমিনেশন দরকার আছে, কোন অ্যাপ্লিকেশনে কতটা পরিমাণ ইলুমিনেশনের প্রয়োজন, তার একটা ধারণা আমাদের থাকা জরুরি। যেমন ইন জেনারেল, ধরো কোনো ঘরের মধ্যে বসবাসের জন্য ইন জেনারেল একটা তো ইলুমিনেশন, ঘর তো অন্ধকার থাকবে না, ঘরে বসবাসের জন্য একটা জেনারেল একটা লাইটিং একটা প্রয়োজন আছে, এবং সেই লেভেলটা কত না 20 থেকে 50 লাক্স। এবং এটা কোথায়, এটা হচ্ছে তোমার আউটডোর, স্টোর ইয়ার্ডস, বয়লার হাউস, এই সমস্ত স্থানে জেনারেল লাইটিং পারপাসে এটা হচ্ছে 20 থেকে 50 লাক্স, এরকম রেঞ্জের ইলুমিনেশন থাকলেই যথেষ্ট। আবার হচ্ছে ইন্টেরিয়র লাইটিং। ইন্টেরিয়র লাইটিং এর মধ্যে কোনো একটা ওয়্যার হাউস যেখানে কোনো কিছু স্টোর করে রাখা হচ্ছে, ডাইনিং হল বা লবি, এই যে সমস্ত স্থানগুলো, এখানে ইন্টেরিয়র লাইটিং এর জন্য যে লাইট ইলুমিনেশন লেভেলের প্রয়োজন সেটার রেঞ্জ হচ্ছে 50 থেকে 200 লাক্স। এটাও লাক্স, ঠিক আছে, এটাও হচ্ছে লাক্স, এতটা পরিমাণ ইলুমিনেশনের প্রয়োজন আছে। অফিস ওয়ার্কস, অফিসে অনেক ধরনের রিডিং রুম, মানে যেখানে কোনো পড়াশোনা হচ্ছে, ফাইল পত্র এই সমস্ত দেখা কাজ হচ্ছে, সেখানে একটু বেশি লেভেলের ইলুমিনেশন থাকার প্রয়োজন আছে। সেখানে যে ইলুমিনেশন লেভেল থাকার প্রয়োজন তার লেভেলটা যদি আমরা দেখি 150 থেকে 250 লাক্স, এরকম রেঞ্জের থাকে। নেক্সট হচ্ছে আমাদের ওয়ার্কশপ অ্যাসেম্বলি ড্রয়িং, মানে যেখানে খুব ড্রয়িং এর কাজ হচ্ছে, মানে খুব ভাইটাল কাজ, যেগুলো সূক্ষ্ম কাজ, সেগুলো করবার জন্য বা ওয়ার্কশপে কোনো কিছু অ্যাসেম্বলির কাজ হচ্ছে, হ্যাঁ, সেই সমস্ত কাজের জন্য কি দরকার, আরো বেশি ইলুমিনেশন লেভেলের প্রয়োজন, এবং সেখানে হচ্ছে 300 থেকে 500 লাক্স এরকম লেভেলের আমাদের ইলুমিনেশনের প্রয়োজন আছে। অন্যদিকে হচ্ছে টাস্ক লাইটিং। টাস্ক লাইটিং কার ক্ষেত্রে না, ভিজুয়ালি ডিফিকাল্ট টাস্ক, মানে ধরো একটা হসপিটালে যেখানে অপারেশন থিয়েটার বা এই জাতীয় যেখানে খুবই প্রিসাইজ একটা টাস্ক হচ্ছে, খুবই ভাইটাল টাস্ক হচ্ছে, এই জাতীয় যে টাস্ক লাইটিং, মানে সেখানে আরো অনেক বেশি তীব্রতাযুক্ত আলো যত থাকবে তত কাজটা ভালোভাবে করা সম্ভব হবে, এবং সেই কারণে এই সমস্ত টাস্ক বেসড লাইটিং সেখানে কি দরকার, সেখানে আরো বেশি মানে 500 লাক্স অথবা তারও বেশি পরিমাণে লাক্স আমাদের থাকলে সে সমস্ত কাজ করতে সুবিধা। তো এইটা আমাদের একটা বেসিক আইডিয়া রাখতে হবে যে কোন ধরনের অ্যাপ্লিকেশনে বা কোন স্থানে কতটা পরিমাণ ইলুমিনেশন লেভেল থাকার দরকার আছে। ইলুমিনেশন লেভেলকে আমরা কি দিয়ে মেজার করি, ইলুমিনেশন লেভেলকে মেজার করি আমরা লাক্স এই এককের মাধ্যমে। 1 লাখ সমান কত, 1 লাখ সমান হচ্ছে 1 লুমেন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। তো এই ধরনের একটা টেবিল আমরা দেখলাম যেখানে বিভিন্ন ধরনের স্থানে কতটা লেভেলের লাইটিং প্রয়োজন আছে। নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি যে এনার্জি সেভিং অপরচুনিটিস, মানে এই যে লাইটিং আমরা করছি বিভিন্ন স্থানে, সেখানে লাইট জ্বালাতে গিয়ে তো আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি খরচ হচ্ছে। তো এই যে ইলেকট্রিক্যাল এনার্জি আমরা খরচ করছি সেটাকে কি কি পদ্ধতিতে কম করা যেতে পারে, মানে এনার্জি সেভিং কি কি পদ্ধতিতে আমরা করতে পারি। তো তার জন্য কিছু কিছু প্রসেস আছে, যেরকম কিনা ইউজ অফ ডে লাইট, মানে দিনের আলো সেটাকে কিভাবে আরো বেশি ইউটিলাইজ করা যায়। যদি দিনের আলোকে কাজে লাগিয়ে আমরা কাজ করি তাহলে কি হবে, তাহলে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি খরচ করে লাইটিং করবার প্রয়োজনীয়তাটা কম দেখা দেবে। তো ইউজ অফ ডে লাইটটা আমাদেরকে বাড়াতে হবে।
নেক্সট হচ্ছে এফিশিয়েন্ট লাইট সোর্সেস, মানে বিভিন্ন ধরনের লাইট সোর্স আমাদের কাছে আছে। আমরা তো বললাম যেরকম ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প হয়ে গেল, বা মার্কারি ভেপার ল্যাম্প, সোডিয়াম ভেপার ল্যাম্প হয়ে গেল, হাই প্রেসার মার্কারি ভেপার ল্যাম্প হয়ে গেল, অথবা সিএফএল হলো কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প, বা ফ্লোরোসেন্ট ল্যাম্প, এলইডি। এই যে বিভিন্ন ধরনের লাইট সোর্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এবার তার মধ্যে থেকে আমরা কোনটা বেছে নেব? আমরা বেছে নেবো সেটাই যেটা হচ্ছে আমাদের বেশি এফিশিয়েন্ট, মানে কম ওয়াট কনজাম্পশন করে বেশি লুমেন দিতে পারে, এবং তার সাথে সাথে অন্যান্য প্যারামিটার গুলোকেও স্যাটিসফাই করতে হবে অবশ্যই। তো এফিশিয়েন্ট লাইটিং সোর্স গুলোকে আমরা অবশ্যই বেছে নেব। নেক্সট হচ্ছে টাস্ক লাইটিং, এ ব্যাপারে আমাদের ফোকাস করতে হবে। টাস্ক লাইটিং কি আমরা ডিটেলে পরের স্লাইডে আলোচনা করব। নেক্সট হচ্ছে কি ভোল্টেজ কন্ট্রোল, অর্থাৎ ভোল্টেজ লেভেলকে কন্ট্রোল করে কিভাবে আমরা লাইট এনার্জিতে বা লাইট জ্বালাতে গিয়ে যে আমরা বাল্ব ইউজ করছি সেখানে কি করে আমরা কম এনার্জি কনজাম্পশন করতে পারি, সেটার জন্য ভোল্টেজ কন্ট্রোলের কি অবদান আছে সেটা আলোচনা করতে হবে। এবং নেক্সট হচ্ছে বিভিন্ন ধরনের সেন্সার, ডিমার অথবা কন্ট্রোল ডিভাইস, এগুলোকে ব্যবহার করে কি কি পদ্ধতিতে এনার্জি সেভিং করা যায় সেটা আমরা আলোচনা করব। তো এক এক করে আলোচনা করা যাক। প্রথমে আসা যাচ্ছে ডে লাইট, অর্থাৎ দিনের আলোকে কাজে লাগিয়ে আমরা লাইট এনার্জি কিভাবে সাশ্রয় করতে পারি। তো দেখো, in industries, use of glass or polycarbonate sheets has reduced lighting consumption during daytime. মানে ইন্ডাস্ট্রিতে দেখবে যে বিভিন্ন যে শীট, পলিকার্বনেট শীটটার বৈশিষ্ট্য কি? পলিকার্বনেট শীট হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে দিয়ে লাইট পাস করতে পারে। এবার সেখানে যদি আমরা এমন একটা শীট ব্যবহার করতাম, পলিকার্বনেট শীট ব্যবহার না করে সেখানে যদি আমরা কোনো মেটালিক শীট ব্যবহার করি, তাহলে কি হবে? মেটালের মধ্যে দিয়ে তো লাইট একদিক থেকে অন্যদিকে যেতে পারবে না, কিন্তু পলিকার্বনেটের মধ্যে দিয়ে যেতে পারবে। এবার যদি আমরা ডে লাইটকে কাজে লাগাতে চাই, আমরা তো চাইবো যে বাইরের যে আলো, যেটা যে স্থান দিয়ে প্রবেশ করছে, যে জানলা দিয়ে প্রবেশ করছে বা দরজা দিয়ে প্রবেশ করছে, সেটা যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। তো সেটার জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হবে না, ইন্ডাস্ট্রিতে পলিকার্বনেট শীট যদি ব্যবহার করা হয় বিভিন্ন স্থানে যেখানে পসিবল, সেটা করলে ডে লাইটটাকে আরো বেটার ওয়েতে কাজে লাগানো যেতে পারে। তারপরে দেখো, ইন অফিসেস লাইটিং ইউজ ক্যান বি মিনিমাইজড নিয়ার উইন্ডোজ, ডিমার্স উইথ সেন্সার ক্যান ডু দিস অটোমেটিক্যালি। মানে যে সমস্ত স্থানগুলো ধরো মানে অফিসটা পুরোপুরি যে অন্ধকার থাকবে সেরকম নয়, দিনের আলোতেও অফিসের মধ্যে আলো জ্বলবে, মানে দিনের সময় অফিসের মধ্যে আলো জ্বালিয়ে রাখা হবে, কিন্তু যে স্থানগুলো ধরো বা যে জায়গাগুলো ধরো জানলার ধারে, সেই সমস্ত জায়গায় বাইরে থেকে সূর্যের আলো প্রবেশ করছে, তো সেই সমস্ত স্থানে যদি আমরা মানে লাইট, আর্টিফিশিয়াল লাইটকে ব্যবহার না করে যেখানে যদি আমরা ডিমার ব্যবহার করি, ডিমার ব্যবহার করলে কি হবে, বা সেন্সার ব্যবহার করি, তাহলে জানলার ধারের যে লাইটগুলো সেখানে যদি ইলুমিনেশন লেভেল যথেষ্ট পরিমাণে থাকে, সেখানে সেই লাইটগুলো আর জ্বলবে না। সেই লাইটগুলো যদি না জ্বলে, তাহলে সেখানে যারা কাজ করছে তারা ওই দিনের আলোকে বা সূর্যের আলোকে কাজে লাগিয়ে কিছুটা কাজ সেরে ফেলতে পারবে, যাতে করে লাইট এনার্জি সাশ্রয় করা সম্ভব। নেক্সট হচ্ছে লার্জ কমপ্লেক্সেস প্রোভাইড সেন্ট্রাল আট্রিয়াম উইথ এফআরপি। এফআরপি মানে কি? ফাইবার রিইনফোর্স প্লাস্টিক সিটস। মানে দেখবে একটা যে বিল্ডিং এর একদম টপে, বিল্ডিং এর টপে একটা ছাদের মতো জায়গা থাকে, যে ছাদ, সেই ছাদের মাঝখানে একটা আট্রিয়াম, সেন্ট্রাল আট্রিয়াম থাকে, ঠিক আছে? মানে যেখানে দিয়ে কি হয়, সূর্যের আলো কিন্তু প্রবেশ করতে পারে। এবং সেই সেন্ট্রাল আট্রিয়াম যেটা থাকে, সেই আট্রিয়ামটা যদি এই এফআরপি দিয়ে তৈরি হয়, এফআরপি সিট দিয়ে যদি তৈরি হয়, তাহলে কি হবে, এফআরপি সিট দিয়ে তৈরি হলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা দিনের আলো সেটা দিয়ে প্রবেশ করতে পারবে, এবং লার্জ কমপ্লেক্সের যে প্রচুর পরিমাণে লাইট এনার্জি কনজাম্পশন হয়, দিনের আলো যদি কিছুটা পরিমাণ কাজে লাগানো যায়, সেক্ষেত্রে কিন্তু লাইট এনার্জিতে অনেকটা কস্ট সেভিং করা সম্ভব হবে। এটা হচ্ছে বিল্ডিং এর একদম মানে মাঝখানে সেন্ট্রাল একটা প্লেস থাকে। তোমরা একটা ছবি আমি দেখিয়ে দিতে পারি, সেন্ট্রাল আট্রিয়াম। এই ছবিটা ক্লিয়ার আসছে তোমার কাছে? হ্যালো?
হ্যাঁ ছবি স্যার। ছবি আসছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা। তো দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে বিল্ডিং এর দেখো মাঝখানে এই যে উপরের এটা কিন্তু ছাদটা, ঠিক আছে, এই যে অংশটা এগুলো হচ্ছে ছাদ, এবং এই যে ছাদগুলো এগুলো কি দিয়ে তৈরি হয়েছে, এগুলো কিন্তু দেখো কোনো একদম ইট দিয়ে ছাদ নয়। এখানে কি আছে, এখানে হচ্ছে ওই সেন্ট্রাল আর্ট্রিয়াম যেটা, সেটা কি দিয়ে তৈরি হয়েছে, এফআরপি। এফআরপি মানে কি, এফআরপি মানে হচ্ছে ফাইবার রিইনফোর্স প্লাস্টিক। ওই মেটেরিয়াল দিয়ে এই যদি ছাদগুলো তৈরি করা হয় তাহলে কি হবে, এই যে স্থানগুলো এখান দিয়ে কিন্তু লাইট এনার্জি সহজেই ঘরের ভেতরে প্রবেশ করতে পারবে। মানে লার্জ কমপ্লেক্স, তো এটা লার্জ কমপ্লেক্সের মধ্যে অনেকটা পরিমাণ লাইট এনার্জি কিন্তু এই যে স্থানগুলো এগুলো দিয়ে প্রবেশ করতে পারবে, এবং তার ফলে কি হবে, তাতে কিন্তু অনেকটা ডে লাইটকে আমরা কাজে লাগাতে পারবো, এবং ডে লাইট কাজে লাগালে স্বাভাবিকভাবেই যে আর্টিফিশিয়াল লাইটের জন্য লাইট এনার্জি কনজাম্পশন হচ্ছে সেটার পরিমাণটা খানিকটা কমে যায়। ঠিক আছে, তো নেক্সট দেখো মোর এফিশিয়েন্ট লাইট সোর্সেস। মানে আমরা বিভিন্ন ধরনের লাইট সোর্সের কথা পড়লাম, তার মধ্যে থেকে যেগুলো আরো বেশি পরিমাণে এফিশিয়েন্ট, ঠিক আছে, সেইগুলোকে আমরা বেশি বেশি পরিমাণে কাজে লাগাবো। তো সেগুলো কি কিভাবে করা সম্ভব দেখো, প্রথমে হচ্ছে রিপ্লেস ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প উইথ সিএফএল। মানে ইনক্যান্ডেসেন্ট বা বাল্ব যেগুলো আছে সেগুলোর পরিবর্তে যদি আমরা সিএফএল ইউজ করি, আমরা আগেই দেখেছি সিএফএল এর ক্ষেত্রে কি হয়, সিএফএল এর ক্ষেত্রে কিন্তু লুমিনাস এফিসিয়েন্সি যেটা সেটা কিন্তু অনেকটাই বেশি। তো ওটা ব্যবহার করলে কি হবে, আমাদের মোর এফিশিয়েন্ট লাইট সোর্স আমরা ইউজ করতে পারছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে রিপ্লেস দ্য স্ট্যান্ডার্ড ফ্লোরোসেন্ট ল্যাম্প উইথ ট্রাইফসফরাস টিউব লাইটস। মানে ট্রাইফসফরাস যে টিউব লাইট, স্ট্যান্ডার্ড ফ্লোরোসেন্ট ল্যাম্পের তুলনায় ট্রাইফসফরাস যে টিউব লাইট সেগুলোর কিন্তু এফিসিয়েন্সি আরো বেশি। এফিসিয়েন্সি বেশি হওয়ার জন্য এগুলোকে আমরা আরো বেশি করে ইউজ করলে লাইট এনার্জিতে অনেক বেশি সেভিং করতে পারবো। নেক্সট দেখো রিপ্লেস দ্য ইলেকট্রোম্যাগনেটিক বালাস্ট উইথ ইলেকট্রনিক বালাস্ট। মানে টিউব লাইট বা ফ্লোরোসেন্ট ল্যাম্প সেখানে বা বিভিন্ন ধরনের যে মার্কারি ল্যাম্প সেখানেও যে বালাস্ট ইউজ করা হয়, সেই বালাস্টগুলোর পরিবর্তে যদি আমরা ইলেকট্রনিক বালাস্ট ইউজ করি তাহলে কি হবে, সেই ব্যালাস্টের মধ্যে যে পরিমাণ এনার্জিটা লস হয়ে যাচ্ছে বা এনার্জি স্টোর হয়ে যাচ্ছে সেই এনার্জি লসটা কিন্তু হবে না ইলেকট্রনিক ব্যালাস্ট ইউজ করলে। হ্যাঁ স্যার, ব্যালাস্ট কোনটা? বালাস্ট মানে হচ্ছে চোখ, ঠিক আছে, চোখ, ইন্ডাক্টর অ্যাকচুয়ালি। ঠিক আছে, ও, তো ইলেকট্রনিক ব্যালাস্ট যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু লাইট মানে সেক্ষেত্রে ব্যালাস্টে যে এনার্জি লসটা হচ্ছে সেই লসের পরিমাণটা অনেকটা কমে যাবে। ঠিক আছে, এরপরে আসছে রিপ্লেস দ্য T12 T8 উইথ T5। এগুলো কি T5 T8 এগুলো কি, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের টিউবুলার লাইট। ঠিক আছে, মানে যে ফ্লোরোসেন্ট ল্যাম্প আমরা দেখি, টি স্ট্যান্ডস ফর টিউবুলার, ঠিক আছে, টি স্ট্যান্ডস ফর টিউবুলার। আর এই যে 12, 8, 5 এগুলো হচ্ছে তাদের ডায়ামিটারকে বোঝাচ্ছে। কিভাবে ডায়ামিটার বোঝাচ্ছে, যদি আমার বলে T12 তার ডায়ামিটার কত, তার ডায়ামিটার হবে 12/8 ইঞ্চি। ঠিক আছে, 12/8 ইঞ্চি হচ্ছে তার ডায়ামিটার। যদি বলে T8 সেই ল্যাম্পের ডায়ামিটার কত, 8/8 ইঞ্চি মানে 1 ইঞ্চি। আর অন্যদিকে যদি বলে T5 তার ডায়ামিটার কত হবে, 5/8 ইঞ্চি। মানে যত মানে আমরা ছোটর দিকে আসছি তত সেই ডায়ামিটারটা কিন্তু কম হতে থাকছে। হ্যাঁ, টিউব লাইটের ডায়ামিটারটা কম হতে থাকছে, এবং যত আমার ডায়ামিটার কম হবে টিউব লাইটের তাতে কি হবে, তার লুমিনাস লেভেল অলমোস্ট সেম থাকছে, কিন্তু ইলুমিনেশন লেভেল সেম থাকলেও কি হচ্ছে, তার যে এনার্জি কনজাম্পশনটা হতো তার ইন্টারনাল, সেই এনার্জি কনজাম্পশনের পরিমাণটা কমে যাচ্ছে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে যত পাতলা টিউব লাইট এরকম ইউজ করা যায়, মানে T12 এর পরিবর্তে বা T8 এর পরিবর্তে যদি আমরা T5 ল্যাম্প, এখনকার দিনে দেখবে বেশিরভাগ টিউব লাইটই T5, সেটা ইউজ করি, তাহলে কিন্তু অনেকটা পরিমাণে লাইট এনার্জি কস্ট সেভিং করা যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রিপ্লেস দ্য মার্কারি ভেপার ল্যাম্পস উইথ মেটাল হ্যালাইড ল্যাম্পস অর হাই প্রেসার সোডিয়াম ভেপার ল্যাম্পস। এর আগে আমরা যে টেবিলটা দেখেছি সেই টেবিলে আলোচনা করা হয়েছে মার্কারি ভেপার ল্যাম্পসের কিন্তু লুমিনাস এফিসিয়েন্সিটা কম, তার থেকে কিন্তু মেটাল হ্যালাইড ল্যাম্প অথবা হাই প্রেসার সোডিয়াম ভেপার ল্যাম্প তাদের কিন্তু লুমিনাস এফিসিয়েন্সিটা বেশি। তাই মার্কারি ভেপার ল্যাম্প যেখানে যেখানে ইউজ করা হয় তার পরিবর্তে চেষ্টা করতে হবে এই ধরনের যে মেটাল হ্যালাইড ল্যাম্প অথবা সোডিয়াম ভেপার ল্যাম্প এগুলোকে বেশি করে ইউজ করা। এবং এরপরে হচ্ছে রিপ্লেস দ্য হ্যালোজেন ল্যাম্পস। হ্যালোজেন ল্যাম্পও এক ধরনের ল্যাম্প আছে, ঠিক আছে, সেটার পরিবর্তে যদি আমরা ইন্ডাকশন ল্যাম্প ইউজ করি, ইন্ডাকশন ল্যাম্প হচ্ছে এক ধরনের ল্যাম্প, সেখানে হচ্ছে ইন্ডাকশন ইলেকট্রিক্যাল যে মিউচুয়াল ইন্ডাকশন সেইটাকে কাজে লাগিয়ে লাইট এনার্জি জেনারেশন করা হয়। ঠিক আছে, তো সেই ইন্ডাকশন ল্যাম্পের বৈশিষ্ট্য হচ্ছে এতে কিন্তু এনার্জি খুবই কম প্রয়োজন হয়। ঠিক আছে,
এবং সেই ক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে এই যে রিপ্লেস দ্য হ্যালোজেন ল্যাম্প, যেখানে যেখানে হ্যালোজেন ল্যাম্প ইউজ করা হয়, যেগুলোর ক্ষেত্রে কি হচ্ছে প্রচুর এনার্জি লেগে যাচ্ছে সেগুলোকে জ্বালাতে গিয়ে, কিন্তু সেই সেম ইলুমিনেশন লেভেলই আমরা পেতে পারি ইন্ডাকশন ল্যাম্প ব্যবহার করে, কিন্তু সেখানে অনেক কম এনার্জি কস্টের মানে খরচ কম হয়। ঠিক আছে, তো আমাদেরকে মোর এফিশিয়েন্ট টেকনোলজিসের দিকে যেতে হবে, যেখানে ইনক্যান্ডেসেন্ট করছিলাম সেখানে সিএফএল ইউজ করব, যেখানে ফ্লোরোসেন্ট ইউজ করছিলাম সেখানে ট্রাইফসফরাস টিউব লাইট ইউজ করব, অন্যদিকে যেখানে টিউব লাইট ইউজ করছিলাম সেখানে T12 অথবা T8 এর জায়গায় T5 ইউজ করব, অন্যদিকে যেখানে মার্কারি ভেপার ল্যাম্প ইউজ করতাম সেখানে আমরা সোডিয়াম ভেপার ল্যাম্প অথবা হাই প্রেশার সোডিয়াম ভেপার ল্যাম্প বা মেটাল হ্যালাইড ল্যাম্প এগুলো ইউজ করব, হ্যালোজেন ল্যাম্প যেখানে যেখানে ইউজ করা হতো তার পরিবর্তে আমরা ইন্ডাকশন ল্যাম্প ইউজ করব। নেক্সট হচ্ছে নর্মাল স্ট্রিট লাইট। নর্মাল স্ট্রিট লাইটে আমরা বেশি করে চেষ্টা করব এলইডি ল্যাম্প ইউজ করা। এলইডি ল্যাম্প কি হয়, এলইডি ল্যাম্পের কিন্তু ওয়াটেজ খুবই কম হয় এবং সেগুলো কিন্তু প্রচুর সময় ধরে চললেও খুব কম পরিমাণে ইলেকট্রিক্যাল এনার্জি ইউটিলাইজড হয় এবং স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের কস্ট সেভিংটা অনেকটা বেশি হবে। তো চেষ্টা করতে হবে যে নর্মাল স্ট্রিট লাইট যেখানে যেখানে আছে সেখানে সেগুলোকে এলইডি ল্যাম্প, এগুলো আমরা দেখতেও পাই বিভিন্ন পঞ্চায়েত এলাকা বা বিভিন্ন স্থানে, এগুলো এলইডি ল্যাম্প দিয়ে বর্তমানে রিপ্লেস করা হচ্ছে এবং এগুলো ইউজ করা হচ্ছে, এলইডি ল্যাম্পই স্ট্রিট লাইটিং এর পারপাসে সেখানে ইউজ করা হয়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে মোর এফিশিয়েন্ট টেকনোলজি ইউজ করে আমরা কিভাবে লাইট এনার্জি কস্ট সেভিং করতে পারি। নেক্সট হচ্ছে আমাদের ভোল্টেজ লেভেল কন্ট্রোল। ঠিক আছে, তো দেখো লাইটিং ফিডার ভোল্টেজ rises during night time from 415 volt to 460-70 volt. This leads to wasteful energy consumption. মানে লাইটিং ফিডার বলে আমাদের সেরকম ভাবে আলাদা কিছু নেই, আমাদের যে নর্মাল ডিস্ট্রিবিউশন সিস্টেম তাতে তোমরা দেখতে পাবে যে একটা অনেক জায়গায় তোমরা 5টা তার দেখতে পাবে। ঠিক আছে, তোমরা যদি লক্ষ্য করো অনেক জায়গায় 5টা তার দেখতে পাও। 5টা তার কি কি, একটা হচ্ছে রেড, ইয়েলো, ব্লু, 3টে ফেজ, একটা হলো নিউট্রাল। ঠিক আছে, এবং আরেকটা ফেজ থাকে, সেই ফেজটা হচ্ছে পার্টিকুলারলি হচ্ছে ফর স্ট্রিট লাইট। ঠিক আছে, স্ট্রিট লাইটের যে বিভিন্ন ল্যাম্পগুলো আছে বা সেগুলোকে ইলুমিনেশন বা সেগুলোকে জ্বালানোর জন্য এই আরেকটা ফেজকে কাজে লাগানো হয়, তো আমরা ওটাকেই লাইটিং ফিডার হিসাবে ভেবে নিতে পারি। তো আমরা সকলেই জানি রাতের দিকে যখন আমাদের সমস্ত কলকারখানা বন্ধ হয়ে যায় এবং নর্মাল লোডও কমে যায়, ঠিক আছে, নর্মাল যে আমাদের ঘরের লাইট সেগুলোও বন্ধ হয়ে যায়, আমরা সবাই ঘুমিয়ে থাকি জেনারেলি যে সময়টা বা 10টার পর থেকে, সেই সময় কি হয় আমাদের যে সিস্টেম ভোল্টেজ, সেই সিস্টেম ভোল্টেজ কিন্তু অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, এটা তোমরা জানো ট্রান্সমিশন লাইনের ভোল্টেজও বেড়ে যায় ফেরান্টি এফেক্টের জন্য এবং তার করেসপন্ডিং এফেক্ট কিন্তু বাকি যে আমাদের 33 কেবি লাইন অথবা 11 কেবি লাইন সেখানেও পড়ে, এবং সেখানে যদি পড়ে তাহলে স্বাভাবিকভাবেই যে আমাদের যে ডিস্ট্রিবিউশন সিস্টেম সেখানেও কিন্তু নর্মাল যে ভোল্টেজ থাকার কথা অর্থাৎ 415 এখানে বলেছে অথবা 433ও বলা যেতে পারে, অনেক ট্রান্সফরমার 433 ভোল্টেরও হয়, তো সেটার পরিবর্তে কিন্তু সেই ভোল্টেজ লেভেলটা বেড়ে গিয়ে অনেক সময় 470 থেকে 460 এরকম লেভেলে পৌঁছে যায় ডিস্ট্রিবিউশন সিস্টেম, এবং তাতে করে কি হয়, তাতে করে আরো বেশি পরিমাণে ভোল্টেজটা বেড়ে যাচ্ছে, কারেন্ট কনস্ট্যান্ট থাকছে, তাহলে ভি ইন্টু আই, স্বাভাবিকভাবে ভি আই কস ফাইটা আমাদের কিন্তু কি হচ্ছে বেড়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবে সেক্ষেত্রে বেশি এনার্জি খরচ হচ্ছে। তো চেষ্টা করতে হবে যে সেখানে যে ফর সিঙ্গেল ফেজ কিপ দ্য ভোল্টেজ লেভেল 190 থেকে 210, যেটা অনেক সময় প্র্যাকটিক্যালি সম্ভব না হলেও অন্তত পক্ষে আমাদের সিঙ্গেল ফেজ ভোল্টেজ যেটা আছে চেষ্টা করতে হবে সেটাকে অন্তত পক্ষে 230 ভোল্টের মধ্যে কিন্তু অন্তত পক্ষে রাখার চেষ্টা আমাদেরকে করতে হবে। এবং থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রেও এই ভোল্টেজটা 390 থেকে 410 বলা হয়েছে এবং এটাও অন্তত পক্ষে আমাদেরকে 430 বা 433 ভোল্ট এই রেঞ্জের মধ্যে অন্তত রাখার চেষ্টা করতে হবে। তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমাদের যে ওয়েস্ট হচ্ছিল এনার্জি, কারণ আমাদের ভোল্টেজটা বেড়ে যাচ্ছিল তার জন্য ভিআই কস ফাইটা বেড়ে যাচ্ছিল, সেই ওয়েস্ট অফ এনার্জিটাকে অনেক অংশে অ্যাভয়েড করা সম্ভব হবে। ভোল্টেজ কন্ট্রোলের মাধ্যমে আমাদেরকে চেষ্টা করতে হবে সিস্টেম ভোল্টেজটাকে যাতে করে একটা সুনির্দিষ্ট লেভেলের মধ্যে মেনটেন রাখা যায় এবং অহেতুক যেটা সেটা মানে এই 470 460 এরকম লেভেলে না পৌঁছে যায়। ঠিক আছে, তো সেটার জন্য কি করা যেতে পারে, সেটার জন্য দেখো সেপারেট লাইটিং ট্রান্সফরমার উইথ ট্যাপস টু বি ইউজড, মানে ট্যাপ চেঞ্জিং ফেসিলিটি। ট্যাপ চেঞ্জিং ফেসিলিটি কাকে বলে, মানে ট্রান্সফরমারের ট্যাপ চেঞ্জের একটা অপশন থাকে, সেই ট্যাপ চেঞ্জ করে আমরা কি করতে পারি, আমাদের ইনপুট ভোল্টেজ ফিক্স থাকবে কিন্তু আউটপুটের ভোল্টেজটাকে আমরা কন্ট্রোল করতে পারি, এবং সেটা কিভাবে করা সম্ভব তার জন্য আমাদের ট্যাপ চেঞ্জারের প্রয়োজনীয়তা আছে। তো সেই ট্যাপ চেঞ্জিং ফেসিলিটি যুক্ত যদি লাইটিং ট্রান্সফরমার আমরা সেপারেট ব্যবহার করি, সেটা ব্যবহার করলে আমরা ভোল্টেজ লেভেলটাকে আমাদের যে ডিজায়ার্ড লেভেল অর্থাৎ এই 230 অথবা 433 এই রেঞ্জের মধ্যে রাখতে সক্ষম হব।
এবং সেইভাবে ভোল্টেজটাকে কন্ট্রোল করে আমরা কি করতে পারবো না, আমাদের যে লাইটিং ফিডার যেগুলো কিনা সারা রাত ধরে চলতে থাকে, সেই লাইটিং ফিডারের যে এনার্জি কনজাম্পশন সেটাকে অনেকাংশে আমরা কম করতে পারবো। ঠিক আছে, এবং এইভাবে আমরা প্রায় 10 থেকে 20%, ব্যাপারটা কম নয় কিন্তু, 10 থেকে 20% এনার্জি আমরা লাইটিং এনার্জিতে কস্ট সেভিং করতে পারবো। এবং সেটা করতে গিয়ে আমরা যে কস্ট সেভিং করবো লাইট এনার্জি, সেটা করতে গিয়ে কিন্তু লাইট আউটপুট আমাদের মানে লাইট আউটপুট আমাদের ডিক্রিজ কিছুটা হতে পারে। ঠিক আছে, কিন্তু আমরা চেষ্টা করব যেন লাইটিং, যদি সেপারেট লাইটিং ট্রান্সফরমার আমরা ব্যবহার করতে পারি, যাতে কিনা ট্যাপ চেঞ্জিং এর ফেসিলিটি আছে, সেরকম ট্রান্সফরমার ব্যবহার করে আমরা লাইট এনার্জিতে কস্ট সেভিংটা করতে পারি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা 3টে টেকনিক দেখলাম। 3টে টেকনিক কি কি হলো? একটা হলো ডে লাইট, একটা হলো মোর এফিশিয়েন্ট লাইট সোর্স, একটা হলো ভোল্টেজ কন্ট্রোল, একটা আমরা মিস করে গেছি টাস্ক লাইটিং, ওটা আমরা পরে আসছি। তো ভোল্টেজ কন্ট্রোলের একটা আমরা টেবিল আমরা জাস্ট দেখে নিচ্ছি যে এফেক্ট অফ ভোল্টেজ অন ল্যাম্পস, মানে এই যে বিভিন্ন ধরনের ল্যাম্প আছে তাতে ভোল্টেজের এফেক্ট কি রকম আছে সেটা আমরা একবার একটা ট্যাবুলার ফরম্যাটে দেখে নেব। তো দেখো এখানে হচ্ছে কি, যদি ভোল্টেজ লেভেল সিঙ্গেল ফেজের ক্ষেত্রে, সিঙ্গেল ফেজ লাইট তো সবসময় সিঙ্গেল ফেজে ইউজ হচ্ছে, তো সিঙ্গেল ফেজের ক্ষেত্রে যদি ধরো 210 ভোল্টের লাইট ভোল্টেজ লেভেল থাকে, সেক্ষেত্রে জেনারেল লাইটিং স্কিম, জিএলএস মানে হচ্ছে জেনারেল লাইটিং সিস্টেম। ঠিক আছে, সেই ক্ষেত্রে যে ওয়াটেজ খরচ হচ্ছে, ওয়াটেজটা কত খরচ হচ্ছে না, 35 ওয়াট খরচ হচ্ছে। অন্যদিকে যদি সিস্টেম ভোল্টেজটা 230 হয়ে যায়, তখন কিন্তু সেই জেনারেল লাইটিং সিস্টেমে ওয়াটেজটা কত হয়ে যাচ্ছে, 40 ওয়াট হয়ে যাচ্ছে। মানে কত পার্সেন্ট বেড়ে গেল, 210 থেকে 230 হলো, কিন্তু এদিকে এটা প্রায় 35 থেকে 40, অনেকটাই কিন্তু বেড়ে গেল। মানে 5/35 যদি আমরা করি, মানে প্রায় 1/7, 100/7, মানে হচ্ছে অলমোস্ট 14% কিন্তু লাইট আমাদের ওয়াটেজটা বেড়ে গেল। অন্যদিকে যদি ভোল্টেজটা আবার 250 হয়ে যায়, তখন সেই জিএলএস যে ল্যাম্পগুলো আছে তাতে ওয়াটেজটা কত খরচ হচ্ছে না, তখন 46 ওয়াট খরচ হচ্ছে। মানে দেখতে পাচ্ছ যত ভোল্টেজ বাড়ছে তত ওয়াটেজটা কিন্তু বেড়ে যাচ্ছে। অনুরূপভাবে যদি আমরা T8 মানে কি, T স্ট্যান্ডস ফর টিউবুলার অ্যান্ড 8 স্ট্যান্ডস ফর দ্য ডায়ামিটার, 8/8 মানে হচ্ছে 1 ইঞ্চি, এরকম ডায়ামিটারের যদি আমরা টিউব লাইট ইউজ করি, তার ক্ষেত্রেও আমরা দেখতে পাবো 210 ভোল্ট যদি সিস্টেম ভোল্টেজ থাকে, সেক্ষেত্রে আমাদের কত ওয়াট হচ্ছে না, 35 ওয়াট হচ্ছে। অন্যদিকে যদি সেটা আমাদের 230 ভোল্টের হয়ে যায়, 230 ভোল্ট হলে কিন্তু সেক্ষেত্রে আমাদের 32 ওয়াট সেক্ষেত্রে খরচ হচ্ছে। অন্যদিকে 250 যদি ভোল্টেজ হয়, তখন কিন্তু এটা 34 ওয়াট খরচ হচ্ছে। মানে যত ভোল্টেজ বাড়ছে তত কিন্তু আমাদের ওয়াটেজ কনজাম্পশনটা বেড়ে যাচ্ছে। সিএফএল এর ক্ষেত্রেও একই ব্যাপার। সিএফএল ও 210 যদি ভোল্টেজ থাকে, তখন হচ্ছে 16 ওয়াট কনজাম্পশন করছে। যদি 230 ভোল্টেজ থাকে, তখন 18 ওয়াট কনজাম্পশন করছে। আবার 250 যদি ভোল্টেজ থাকে, তখন 20 ওয়াট কনজাম্পশন করছে। মানে আমাদেরকে চেষ্টা করতে হবে ভোল্টেজ লেভেলটাকে একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে মেনটেন রাখা। ঠিক আছে, এই পার্টটাই আমাদের লাইটিং এর জন্য, এই পার্টটা ফ্যানের জন্য, এটা আমরা এখন আলোচনা করছি না। তো ভোল্টেজের ভ্যারিয়েশনে কি কি ভাবে আমাদের লাইট যে সোর্স আমরা ইউজ করছি তার এনার্জি কনজাম্পশনটা বেড়ে যাচ্ছে, সেটা তোমরা বুঝতে পারছো। তাই আমাদেরকে কি চেষ্টা করতে হবে না, আমাদেরকে লাইটিং এর জন্য বা স্ট্রিট লাইটিং এর জন্য স্পেশালি, যেগুলোকে স্পেশালি আমরা লাইটিং এর জন্য ইউজ করছি স্ট্রিট লাইট, সেইগুলোতে আমাদেরকে চেষ্টা করতে হবে সেপারেট ট্রান্সফরমার ব্যবহার করা, লাইটিং ট্রান্সফরমার, এবং সেই লাইটিং ট্রান্সফরমারগুলোতে ট্যাপ চেঞ্জিং যেন ফেসিলিটি থাকে সেটা চেষ্টা করতে হবে। ট্যাপ চেঞ্জিং ফেসিলিটি থাকলে আমরা অটোমেটিক সিস্টেম ভোল্টেজ যদি আমাদের চেঞ্জও না করি, কিন্তু আমরা ট্যাপ চেঞ্জ করে করে আউটপুট ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারি, এবং এর মাধ্যমে আমরা যথেষ্ট পরিমাণে এনার্জি সেভিং করতে পারি। ট্যাপ চেঞ্জার ট্রান্সফরমার কোনো ছবি থাকলে দেখান না। ট্যাপ চেঞ্জার তোমরা মানে সেরকম যদি দেখাই আমরা, এক মিনিট, স্যার ট্যাপ চেঞ্জার ট্রান্সফরমার তো, মানে ট্যাপ চেঞ্জার মানে নর্মাল ট্রান্সফরমারই, কিন্তু তাতে ট্যাপ চেঞ্জিং ফেসিলিটি থাকবে। ঠিক আছে, ট্রান্সফরমারের মতোই কাজ করবে, মানে তাতেও বুঝলে, তাতেও হচ্ছে কি, এটা দেখো, এটা একটা ট্রান্সফরমারের ওয়াইন্ডিং। তো দেখো, এটা হলো আমার ধরলাম প্রাইমারি ওয়াইন্ডিং, এটা হলো আমাদের সেকেন্ডারি ওয়াইন্ডিং, মানে ধরলাম এটা আমার হাই ভোল্টেজ আর এটা হচ্ছে লো ভোল্টেজ। ট্রান্সফরমারের ট্যাপ চেঞ্জার না সবসময় হাই ভোল্টেজ সাইডেই থাকে। ঠিক আছে, সাপোজ এটা হলো আমার হাই ভোল্টেজ সাইড, তাহলে দেখো এখানে হচ্ছে কি, এইখানে এই যে
সুইচের মতো দেখতে পাচ্ছ, এই একটা তীর চিহ্নযুক্ত অংশ আছে, এটাকে আমরা চেঞ্জ করতে পারি। যদি আমরা এই পজিশনে রাখি তাহলে ভোল্টেজটা কোথায় হচ্ছে, এখান থেকে শুরু করে এই ওয়াইন্ডিং হয়ে এতটা ভোল্টেজ প্রাইমারি ওয়াইন্ডিং এর মধ্যে পড়ছে। আবার যদি এই কালো দাগটাকে সরিয়ে আমরা এইখানে নামিয়ে আনি তাহলে কি হবে, এইখান থেকে এই ওয়াইন্ডিং প্লাস এই ওয়াইন্ডিং প্লাস এই ওয়াইন্ডিং, মানে কি হলো, প্রাইমারির ভোল্টেজটা বেড়ে গেল। যদি আমরা টোটালটাই নিতাম, মানে এইখানেই লাগাতাম, তাহলে টোটাল প্রাইমারিতে যতটা ভোল্টেজ আছে ততটাই কিন্তু এই ওয়াইন্ডিং এর অ্যাক্রসে পড়তো। ঠিক আছে, তো এটাকে তোমরা একটা, এটা সেই অটো ট্রান্সফরমার ছিল এরকম একটা সিলেক্টর সুইচ দিয়ে। না অটো ট্রান্সফরমারে তোমরা হ্যাঁ ঘুরিয়ে ঘুরিয়ে যেরকম, মানে অটো ট্রান্সফরমারে তো মানে একটাকে তুমি নবের মতো থাকে, সেটাকে ঘুরিয়ে তোমরা কি করতে পারো, আউটপুট ভোল্টেজটাকে চেঞ্জ করতে পারো, তাই না? সেরকম হচ্ছে এখানে তোমরা অতটা রেঞ্জে চেঞ্জ করতে পারবে না। মানে ধরো তোমাদের ইনপুট ভোল্টেজ হলো ধরো 11 কেভি এবং আউটপুট ভোল্টেজ ধরো তোমার 433 ভোল্ট, 3 ফেজের বলছি আমি। এবার হচ্ছে ট্যাপ চেঞ্জার যদি থাকে, তুমি হয়তো বড়জোর ওটাকে ইনপুট ভোল্টেজ যেটা আছে তোমার, মানে সেটা 11 কেভি, তো 11 কেভি থেকে তুমি হয়তো প্লাস মাইনাস 5%, মানে 11 কেভি থেকে 5% বিয়োগ করো, কত হচ্ছে, সেই ততটা পর্যন্ত কম করতে পারবে। আবার 11 কেভি থেকে 5% যোগ করো, ততটা তুমি বাড়াতে পারবে, তার বেশি কিন্তু পারবে না। মানে এমন নয় যে তুমি 11 কেভিটাকে কম করে একদম 6 কেভি করে দেবে, সেটা সম্ভব নয়। একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকে, মানে 5 to 7% জেনারেলি এরকম একটা রেঞ্জে আমরা ইনপুট ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারি। মানে ধরো 11 কেভি ইনপুটে আছে, আমরা সেটাকে ট্যাপ চেঞ্জ করে করে এমন পজিশনে ট্যাপটাকে সেট করলাম যে আমার 11 কেভির পরিবর্তে সাপোজ ওখানে 10.6 ঢুকলো। ঠিক আছে, তাহলে 10.6 যদি ঢোকে, ট্রান্সফরমারের টার্নস রেশিও তো সেম, টার্নস রেশিও তো আমরা চেঞ্জ করতে পারবো না। টার্নস রেশিও কত হয়, আমাদের যে নর্মাল ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার দেখবে ওটা টার্নস রেশিও হয় 44। ঠিক আছে, এটা তোমরা সেই ট্রান্সফরমার ফ্যাক্টরিতে যে গিয়েছিলে ওখানে লক্ষ্য করেছো নিশ্চয়, ট্রান্সফরমারের টার্নস রেশিও হয় 44। ঠিক আছে, মানে 11 কেভি যদি এখানে ঢোকে, ওখানে 433 ভোল্ট বেরোয়, এই রেশিও থেকে আমরা 44 পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে যদি এখানে 10.6 ঢোকে, তাহলে নিশ্চয়ই এখানে এখানে আর 433 বেরোবে না, তার পরিবর্তে কত বেরোবে, অনুরূপভাবে কম বেরোবে। আমরা ক্যালকুলেটরের সাহায্যে যদি ক্যালকুলেট করি তাহলে দেখতে পাবো। এক মিনিট, সাপোজ আমরা এখানে ক্যালকুলেটরটা সবাই দেখতে পাচ্ছ তো আমার, এখানে ধরো আমাদের কত ঢুকিয়েছি, আমি এখানে একটা লিখি, বুঝলে, না লিখলে হবে না। ধরো ইনপুট আমরা দিলাম, ইনপুট ইকুয়াল টু 10.6 কেভি, মানে কত, 11,600 ভোল্ট, সরি 10,600 ভোল্ট, এটা আমরা ইনপুটে দিলাম। ঠিক আছে, টার্নস রেশিও কত, টার্নস রেশিও মানে কি, টার্নস রেশিও মানে হচ্ছে N2/N1। ঠিক আছে, নাম্বার অফ টার্নস ইন দা, বা টার্নস রেশিও যদি আমরা প্রাইমারি বাই সেকেন্ডারি বলি তাহলে N1/N2 ও বলতে পারি। টার্নস রেশিও সমান আমরা বলছি 44, মানে 11 কেভি যদি আমরা ইনপুটে দিই তাহলে আউটপুটে কত হবে, 11 কেভি/44। তাহলে যদি আমরা 10,600 ভোল্ট এখানে ইনপুট দিই তাহলে আউটপুট কত হবে, আউটপুট কত পাবো বলো, আউটপুট ইকুয়াল টু আমার হয়ে যাবে না 11,600 ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই 44 হবে। তাহলে ওটাকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেট করে দেখে নিই কত হচ্ছে, 10,600, ওটা 11,600 নয়, এটা হচ্ছে 10,600। 10,600 ডিভাইডেড বাই 44, তাহলে কত বেরোচ্ছে, ওখানে 240 ভোল্ট বেরোচ্ছে। মানে যদি আমরা সাপোজ যদি আমরা 11 কেভি দিতাম তখন পার ফেজ কত বেরোতো, 11 কেভি যদি আমরা দিতাম, এখানে আমার 240 ভোল্ট হচ্ছে। সাপোজ যদি আমরা এখানে 11 কেভি দিতাম তখন এখানে ভোল্টেজটা কত হতো, 11,000 ডিভাইডেড বাই 44, তখন পার ফেজ ভোল্টেজ হতো কিন্তু প্রায় 250 ভোল্টের মতো হতো। মানে দেখো, ট্যাপ চেঞ্জারের মাধ্যমে আমরা ইনপুট ভোল্টেজটাকে কম করে দিলাম, 11,000 থেকে কমিয়ে 10,600 করে দিলাম, আউটপুট ভোল্টেজও কিন্তু 240 হয়ে গেল। আবার যদি আমরা আরো একটু কমাতে পারি, যদি ট্যাপ চেঞ্জিং এ সেরকম ফেসিলিটি থাকে, যদি আমরা এটাকে 10.4 করে দিতে পারি, তখন ওটা কত হয়ে যাবে, যদি এটা 10.4 করে দিই তখন এটা হয়ে যাবে তোমার 10,400 ডিভাইডেড বাই 44। 10,400/44 সমান কত, তখন দেখো ওটা পার ফেজ ভোল্টেজ 236 হয়ে যাচ্ছে, তখন এটা 236 হয়ে যাবে। মানে এরকম ভাবে কিছুটা অংশ কিন্তু আমরা কিছুটা রেঞ্জে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। মানে ট্যাপ চেঞ্জিং যে ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারকে ইউজ করে আমরা আউটপুটের ভোল্টেজটাকে কিন্তু কম করতে পারি। এবং ট্যাপ চেঞ্জার ট্রান্সফরমার তোমরা এখানে এই যে ছবিটা যদি দেখো, ঠিক আছে, এই ছবিটা সবাই দেখতে পাচ্ছ,
ছবিটা দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা দেখো এরকম হচ্ছে ট্যাপ চেঞ্জারের ট্রান্সফরমারের ট্যাপ চেঞ্জারের যে এটা আরো বেটার মনে হচ্ছে, হ্যাঁ এটা আরো বেটার। ঠিক আছে, এই যে বিভিন্ন ট্যাপ পজিশন, এই যে 1 2 3 4 5 6 এরকম আছে না, এই যে এইটা এই পজিশনটাকে আমরা কিন্তু ঘোরাতে পারি, মানে ট্যাপ পজিশনটাকে আমরা এখানে সেট করতে, সরি এটাকে এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, এখানেও রাখতে পারি, মানে বিভিন্ন ট্যাপ পজিশন 1 2 3 4 5 যত আমরা ট্যাপ পজিশন চেঞ্জ করব ইনপুট ভোল্টেজটা তত চেঞ্জ হতে থাকবে, এবং চেঞ্জ হলে অটোমেটিক্যালি তার এফেক্ট আমরা কোথায় পাবো না আউটপুটে পাবো। ঠিক আছে, এবার অনেক ট্রান্সফরমারে কি হয় অনলোড ট্যাপ চেঞ্জার থাকে, ওএলটিসি বলে তাকে। ঠিক আছে, ওএলটিসি মানেটা কি, ট্রান্সফরমারটাকে আমরা অফ না করেই তাকে তার ট্যাপ পজিশনটাকে চেঞ্জ করে দিতে পারি, সেগুলো হচ্ছে অনলোড ট্যাপ চেঞ্জার বলে। ঠিক আছে, আবার অনেক ট্রান্সফরমার এমন থাকে যেগুলোতে অনলোড ট্যাপ চেঞ্জার থাকে না, তাতে থাকে কি অফ লোড ট্যাপ চেঞ্জার, মানে ট্রান্সফরমারটা ট্যাপ চেঞ্জ করতে গেলে আমরা ট্রান্সফরমার চালু অবস্থায় তার ট্যাপ চেঞ্জ করতে পারবো না, মানে ট্রান্সফরমারের ট্যাপ চেঞ্জ করতে গেলে প্রথমে আমরা পাওয়ার সাপ্লাই বন্ধ করে ট্রান্সফরমারটাকে অফ করব, অফ করে ম্যানুয়ালি ট্রান্সফরমারের ট্যাপ পজিশনটাকে চেঞ্জ করব, এবং ট্যাপ পজিশন চেঞ্জ করে তারপরে আমরা আবার ট্রান্সফরমারটাকে চালু করব। ঠিক আছে, তো এরকম দুরকম হতে পারে, অনলোডও হতে পারে অফ লোডও হতে পারে। তো যাই হোক, এরকম আমাদেরকে লাইটিং এর পারপাসে যে ট্রান্সফরমার আমরা যদি ইউজ করি সেগুলোতে যেন ট্যাপ চেঞ্জিং এই ফেসিলিটিটা থাকে, যদি ট্যাপ চেঞ্জিং ফেসিলিটি থাকে তবেই আমরা কিন্তু ট্যাপ পজিশনটাকে চেঞ্জ করে তার আউটপুট ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারবো, এবং আউটপুট ভোল্টেজটাকে কন্ট্রোল করে আমরা কি করতে পারবো না আমাদের যে এনার্জি কনজাম্পশনটা হচ্ছে ওই লাইটগুলোকে জ্বালাতে গিয়ে তার পরিমাণটাকে আমরা কমাতে পারবো। ঠিক আছে, তো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আরেকটা ধরনের আছে আমাদের টাস্ক লাইটিং। টাস্ক লাইটিং এর মাধ্যমে আমরা কিভাবে লাইট এনার্জিকে কনজাম্পশন করতে পারি। দেখো টাস্ক লাইটিং মিনস প্রোভাইড ইলুমিনেশন ফর এ গিভেন টাস্ক অ্যাট দ্যাট পয়েন্ট অনলি হোয়েন রিকোয়ার্ড। ঠিক আছে, মানে যেখানে আমাদের লাইটের দরকার আছে কোনো পার্টিকুলার টাস্ক বা কাজ করবার জন্য, সেখানেই আমরা সেই প্রপার ইলুমিনেশনটা করবো। মানে ধরো ঘরের মধ্যে কেউ আমরা পড়ছি, ঠিক আছে, মানে পড়াশোনা করছি রাতে, তো আমাদেরকে কি আমরা টেবিল ল্যাম্প ইউজ করি, টেবিল ল্যাম্পের মাধ্যমে কি হয় আমরা যে জায়গাটায় পড়াশোনাটা করছি সেই জায়গাতেই আমরা লাইট এনার্জিটাকে কাজে লাগাচ্ছি, সেখানেই আমরা ইলুমিনেট করছি, গোটা ঘরটাকে তো আর ইলুমিনেট করছি না, মানে ওইটা একটা ধরনের টাস্ক লাইটিং। ঠিক আছে, তো এই ধরনের লাইটিং ইউজ করলে কি হচ্ছে, মানে যে কাজটার জন্য আমরা ওই লাইট এনার্জিটাকে কাজে লাগাচ্ছি বা লাইট এনার্জিকে ইউজ করছি সেই কাজটাই আমাদের ভালোভাবে ইলুমিনেটেড হচ্ছে। কিন্তু অন্য অন্য যে স্থান, মানে ঘরে রাতের বেলায় সবাই তো ঘুমায়, কিন্তু তার জন্য তো গোটা ঘর আলোকিত করে রাখার দরকার নেই, কিন্তু যদি আমরা পড়াশোনা করি তাহলে আমাদের ওই স্থানটাকে আলোকিত করার প্রয়োজন আছে। মানে এইভাবে টাস্ক বেসড লাইটিং এর মাধ্যমে আমরা প্রপার ইলুমিনেশনটাও পাবো, অন্যদিকে কিন্তু আমাদের লাইট এনার্জি অনেক কম খরচ হবে। আবার দেখো ফর ফ্যাক্টরিজ প্রোভাইড সিএফএল অন মেশিন টুলস প্রোভাইড ইন্টেন্সিভ লাইটিং অ্যাট ইন্সপেকশন বেঞ্চেস অনলি। মানে অনেক জায়গায় ফ্যাক্টরিতে কি থাকে ইন্সপেকশন বেঞ্চ থাকে, যেখানে খুব প্রেসাইজলি কোনো ইনস্ট্রুমেন্টকে ইন্সপেক্ট করা হয়। ঠিক আছে, তো সেইখানে অবশ্যই বেশি পরিমাণে লাইট এনার্জির দরকার আছে, গোটা ঘরে দরকার নেই, কিন্তু ওই ইন্সপেকশন বেঞ্চ যেখানে আমাদের এই সমস্ত ইন্সপেকশনের কাজ হচ্ছে সেইগুলো জায়গাগুলোতে আমাদের বেশি লাইটের প্রয়োজন আছে, এবং সেখানে আমরা এরকম সিএফএল বা অন্য কোনো এফিশিয়েন্ট ল্যাম্প ইউজ করতে পারি। এরকমই বলা হয়েছে দেখো ফর অফিস প্রোভাইড সিএফএল ফর রিডিং অন টেবিল কিপিং লো ওভারঅল লাইটিং লেভেল। মানে ওভারঅল লাইটিং লেভেলটাকে কম রেখে যেখানে পড়াশোনার কাজ হচ্ছে সেখানে আমাদের বেশি করে সিএফএল বা লাইটিং লেভেল ইউজ করা হচ্ছে। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইন্ডাস্ট্রি হ্যাভ রিডিউসড ফিকচার হাইট টু রিডিউস নাম্বার অফ ল্যাম্পস অ্যান্ড প্রোভাইড বেটার লাইটিং। মানে কি, এখানে যে আমাদের ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি অথবা যে টেক্সটাইল যে ইন্ডাস্ট্রি টেক্সটাইল, ঠিক আছে, সেই ইন্ডাস্ট্রিতে কি হয় যে ফিক্সচার হাইট, লাইটের যে ফিক্সচার যে লেভেলে আমাদেরকে লাইটে আমরা ফিক্স করি সেই ফিক্সচার হাইটটা তুলনামূলকভাবে কিন্তু কম, এবং তাতে করে কি হচ্ছে আমরা সেখানে যদি আমাদের লাইটটাকে অত বেশি উঁচুতে ফিক্স করতে হয়, ফিক্সচার হাইট যদি কম হয়, মানে উঁচু থেকে লাইট এনার্জিটা আমাদের যে ওয়ার্কিং প্লেন সেখানে পৌঁছাতে গিয়ে কি হচ্ছে লাইট এনার্জির ইলুমিনেশন লেভেলটা তো কিছুটা তো ডিটোরিয়েট করছে। কিন্তু যদি আমাদের হাইটটা, মানে যে জায়গায় আমরা কাজ করব সেই হাইটটা যদি অলরেডি হাই হয়, তাহলে কি হচ্ছে আমাদের যে ডিস্টেন্স বিটুইন দ্য লাইট সোর্স অ্যান্ড দ্য ওয়ার্কিং প্লেন, মানে যে প্লেনে আমরা কাজ করছি এবং যে প্লেনে আমাদের লাইট সোর্সটা লাগানো আছে তাদের মধ্যে ডিস্টেন্সটা কম হচ্ছে। ডিস্টেন্স কম হওয়ার জন্য আমাদের কিন্তু বেশি পরিমাণে লাইটের প্রয়োজন হচ্ছে না। তো এই ব্যাপারগুলোকে যখন ডিজাইনিং করব তখন কিন্তু মাথায় রাখতে হবে, মানে বেশি পরিমাণে লাইট যদি আমরা না লাগাই স্বাভাবিকভাবে কি হবে, বেশি পরিমাণে আমাদের লাইট এনার্জি খরচ হবে না, লাইট এনার্জিতে আমরা কিছুটা সাশ্রয় করতে পারবো।
তো এই ব্যাপারগুলো মানে টাস্ক বেসড লাইটিং সিস্টেমটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বিভিন্ন ধরনের যে অ্যাপ্লায়েন্স বা বিভিন্ন যে ইনস্টলেশন, সেখানে বিভিন্ন ধরনের টাস্ক বেসড লাইটিং ইউজ করে আমরা লাইট এনার্জিতে কিছুটা সাশ্রয় করতে পারি। নেক্সট হচ্ছে আমাদের নিউ টেকনোলজিস, মানে নতুন ধরনের যে টেকনোলজি সেইগুলোকে ইউজ করে আমরা কি কি পদ্ধতিতে লাইট এনার্জিকে কনজাম্পশন করতে পারি। তো দেখো, ইলেকট্রনিক বালাস্ট consumes only 1 to 2 watt compared to 10 to 16 watts for normal ballast। ঠিক আছে, 10 to 16 watts। তাহলে ব্যাপারটা বুঝো, নর্মাল টিউব প্লাস চোখ, মানে ধরি যদি আমরা একটা টিউব লাইট আছে যেটার ওয়াটেজ সাপোজ আমরা একটা 40 ওয়াটের একটা টিউব লাইট, 40 ওয়াট, ঠিক আছে, এবং যদি 40 ওয়াট টিউব লাইটের ওয়াটেজ হয়, তাহলে টিউব লাইটটাকে ওই চোখ সমেত জ্বালাতে গিয়ে আমাদের কতটা পরিমাণে ওয়াটেজ লাগবে? যদি 10 to 16 হয়, তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি 50 থেকে 55 বা 56 বলা যেতে পারে, এতটা পরিমাণে আমাদের কিন্তু ওয়াটেজ ইউজ হচ্ছে। যদি আমরা কি ইউজ করি না, যদি আমরা আমাদের যে কনভেনশনাল যে ব্যালাস্ট সেটাকে যদি আমরা ইউজ করি, ইলেকট্রিক ব্যালাস্ট, কিন্তু তার পরিবর্তে যদি আমরা ইলেকট্রনিক ব্যালাস্ট ইউজ করি, ইলেকট্রনিক ব্যালাস্ট ইউজ করলে কি হবে, এইটা যেটা 10 থেকে 16 ওয়াট খরচ করে নিচ্ছিল এই চোখটা, সেই 10 থেকে 16 ওয়াটটা কমে গিয়ে হয়ে যাবে 1 থেকে 2 ওয়াট। বুঝা গেল? তার মানে কি, এটা 40 ওয়াট তো থাকছে, টিউব লাইটেরটা তো আমরা কিছু কম করতে পারবো না, ওটা 40 ওয়াটই থাকলো, কিন্তু তার সঙ্গে যোগ হবে কত? 1 থেকে 2 ওয়াট, মানে 41 থেকে 42 ওয়াটের মধ্যে আমাদের এনার্জিটা সীমাবদ্ধ, মানে ওয়াটেজটা সীমাবদ্ধ থাকবে। অন্যদিকে যদি আমরা কনভেনশনাল চোখ ইউজ করতাম, সেখানে কিন্তু 50 থেকে 55 ওয়াট ব্যবহার হতো। তার মানে কি, যদি আমরা ইলেকট্রনিক ব্যালাস্ট ইউজ করি, স্বাভাবিকভাবে আমাদের লাইট এনার্জি কম কনজাম্পশন হবে এবং তাতে আমাদের এনার্জি বিলে সাশ্রয় হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো, স্লিম টিউব লাইট উইথ ইলেকট্রনিক চোখ, 32 to 38 ওয়াটস। স্লিম টিউব লাইট মানেটা কি? স্লিম মানেটা কি? পাতলা। এবং আমি এর আগেই বলেছি যে বিভিন্ন ধরনের টিউব লাইট হয়, T8, T12, T5, তার মধ্যে কি, যত আমাদের সংখ্যাটা কমছে, T5 মানে সব থেকে পাতলা, এবং যত তার ডায়ামিটারটা কমে যাচ্ছে তত কি হচ্ছে, তত তার ওয়াটেজটা কমে যাচ্ছে, কিন্তু তার ইলুমিনেশন লেভেলটা কিন্তু অলমোস্ট সেম থাকছে। তাহলে স্লিম টিউব লাইট যদি আমরা ইউজ করি, মানে যদি ধরো আমরা T5 টিউব ইউজ করি এবং তাতে যদি আমরা এরকম ইলেকট্রনিক চোখ ব্যবহার করি, তাহলে কিন্তু ওয়াটেজটা 32 to 38 এরকমের মধ্যে সীমাবদ্ধ থাকছে। কিভাবে সেটা একবার দেখে নেওয়া যাক। ধরো T12 টিউব লাইট, যার ডায়ামিটার কত? 12/8 ইঞ্চি। ঠিক আছে, T12 মানে হচ্ছে 12/8, তার ওয়াটেজ সাপোজ 40 ওয়াট। আবার যদি T8 টিউব লাইট হয়, যার ডায়ামিটার কত? 8/8, মানে হচ্ছে 1 ইঞ্চি, তার আমাদের ওয়াটেজ কত? 36 ওয়াট। অন্যদিকে যদি আমরা T5 টিউব লাইট ইউজ করি, যার ডায়ামিটার কত না 5/8 ইঞ্চি, তার ক্ষেত্রে ওয়াটেজ কত? 28 ওয়াট। এবার এই 28 ওয়াটের টিউব লাইট, তার সঙ্গে যদি আমরা এই 2 ওয়াট ধরে নিই আমাদের ইলেকট্রনিক ব্যালাস্টের, তার মানে কি, ওটা 32 কেন, ওটা তো 30 ওয়াটের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। অন্যদিকে যদি আমরা এই T8টা ইউজ করি, তাতেও আমাদের কত হচ্ছে? 36 + 2 মানে হচ্ছে 38 ওয়াটের মধ্যে এটা সীমাবদ্ধ থেকে যাচ্ছে। বোঝা গেল? তার মানে কি, আমরা নিউ টেকনোলজি ইউজ করছি, নতুন নতুন টেকনোলজি সমৃদ্ধ টিউব লাইট আমরা ইউজ করছি, এবং তা করতে গিয়ে কি হচ্ছে, তাতে আমাদের এনার্জি কনজাম্পশনটা অনেকটা কমে যাচ্ছে। অন্যদিকে সুপার রিফ্লেকটিভ অ্যালুমিনিয়াম কোটিং আমরা যদি ইউজ করি, তাতে করে কি হবে, আমাদের ফিউয়ার লাইট ব্যবহার করতে হবে, মানে আমাদের কম সংখ্যক লাইট ব্যবহার করলেই হবে। মানে সুপার রিফ্লেকটিভ মানে কি, খুব ভালো পরিমাণে সেটা লাইট এনার্জিকে রিফ্লেক্ট করতে পারবে। অ্যালুমিনিয়াম কোটিং যদি এরকম দেওয়া থাকে, তাহলে সেটা প্রচুর পরিমাণে লাইট এনার্জি রিফ্লেক্ট করতে পারবে, এবং সেটাতে কি হবে, আমাদের লাইট এনার্জিতে অনেকটা কনজাম্পশনটা কম। ঠিক আছে, দেখো নেক্সট যেটা আমরা বলছি, নিউ টেকনোলজিস এর মধ্যে এগুলোও আসবে, যেটা কি না, লাইট সেন্সার অ্যান্ড কন্ট্রোল। বিভিন্ন ধরনের সেন্সার এবং কন্ট্রোল ইউজ করে আমরা কি কি ওয়েতে আমরা লাইট এনার্জিকে কনজাম্পশনটাকে কমাতে পারি। যেরকম হচ্ছে ডিমার মানেটা কি? ডিম লাইট আমরা প্রত্যেকেই জানি, ডিম লাইট যেরকম আমরা নাইট লাইটকে ডিম লাইট বলি। ঠিক আছে, সেটা কি, সেটা হচ্ছে কিন্তু অনেক ওয়াটেজটা তার কম থাকে। তো এরকম যদি আমরা নিউ টেকনোলজি ইউজ করি, মানে ডিমার ইউজ করি, তাতে কি হবে, তাতে ইনক্যান্ডেসেন্ট যে ল্যাম্প আছে, যখন বুঝবে যে প্রপার ইলুমিনেশন লেভেলটা কোনো একটা নির্দিষ্ট স্থানে কতটা থাকা দরকার, সেটা আমাদের জানা রাখতে হবে। মানে ধরো আমাদের সাপোজ আমরা এখানে যে বিভিন্ন টেবিলটা দেখলাম, এখানে কোন জায়গায় কত ইলুমিনেশন থাকার দরকার আমরা তো জানি। সাপোজ ধরো ইন্টেরিয়ার লাইটিং 50 থেকে 200 লাক্সের মধ্যে থাকতে হবে।
বা ধরো অফিস লাইটিং 150 থেকে 250 লাক্সের মধ্যে থাকতে হবে, ঠিক আছে, এরকম আমরা জেনে থাকবো। এবার হচ্ছে কি, এবার হচ্ছে ধরো আমরা একটা সেন্সার লাগালাম, ঠিক আছে, এবার লাক্স মিটার বা এরকম কোনো সেন্সার আমরা লাগালাম যেটা কিনা কোনো স্থানে কত পরিমাণে ইলুমিনেশন লেভেল আছে সেটাকে মেজার করলো। এবার সেটাকে সেন্স করলো, এবং সেটাকে সেন্স করলে আমরা জানতে পারলাম যে ধরো কোনো জায়গায় সাপোজ 250 লাক্স থাকার দরকার আছে, কিন্তু সেখানে আছে আমার 300 লাক্স। তাহলে কি আমাদের যত ইলুমিনেশন দরকার তার থেকে বেশি পরিমাণে ইলুমিনেশন আছে, এর কোনো দরকার নেই। তাহলে এটা যদি আমাদেরকে এই ইলুমিনেশন লেভেলটাকে কমাতে হয়, আমরা কি করতে পারি? আমরা তো জানি যে ভোল্টেজ কম করলে কি হয়, ভোল্টেজ কম করলে লাইটের যে ঔজ্জ্বল্য সেটা কিন্তু কমে যায়। যদি লো ভোল্টেজ হয় লাইটটা তো অনেকটা কম উজ্জ্বলতার সঙ্গে জ্বলে। তার মানে কি, সেখানে যদি আমরা একটা ডিমার ব্যবহার করি, সেই ডিমার কি করবে, সেই যে ইনপুট ভোল্টেজ যেটা আমার এর মধ্যে ঢুকছে, লাইটের মধ্যে যেটা ঢুকছে সেইটাকে কন্ট্রোল করবে, এবং কন্ট্রোলিং এর মাধ্যমে কি করবে, আমাদের যে ইলুমিনেশন লেভেল সেটাকে কম করে দেবে। কম করে দিলে কি হবে, যেখানে আমাদের যতটা পরিমাণে ইলুমিনেশন লেভেল থাকার দরকার ঠিক ততটাই থাকবে, তার থেকে অকারণে বেশি থাকবে না। মানে ডিমার যদি আমরা ব্যবহার করি, সেই ডিমার ব্যবহার করে আমরা প্রপার পরিমাণে ইলুমিনেশন লেভেলটাকে মেনটেন রাখতে পারি কোনো একটা নির্দিষ্ট স্থানে। নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে প্রোভাইড মাল্টিপল সুইচেস সো দ্যাট ইন্ডিভিজুয়াল মেশিন টেবিল লাইটিং ক্যান বি কন্ট্রোল। মানে কোনো একটা লাইটকে একটা নির্দিষ্ট স্থান থেকে গিয়েই বন্ধ করা যায় এরকম না করে, যদি আমরা অনেকগুলো মানে মাল্টিপল প্লেসে যদি সেটাকে অফ করার ব্যবস্থা রাখি বা অন করার ব্যবস্থা রাখি, তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের কাছে অনেক বেশি অপশন থাকবে। ধরো আমরা দূরে বসে আছি, আমাদের ওখানে আবার যেতে হবে, গিয়ে লাইটটাকে অফ করতে হবে, তার পরিবর্তে যদি আমরা এখান থেকেই লাইটটাকে অফ করার আমাদের অপশন থাকে, আমরা তো সেটাই ইউজ করবো, এবং তাতে করে আমাদের অনেক বেশি পরিমাণে টেকনোলজি ইউজ করা হবে, এবং তার মাধ্যমে আমরা অকারণে যে লাইট এনার্জি গুলো খরচ হচ্ছিল সেগুলোকে কম করতে পারবো। তো এইভাবে আমরা লাইট এনার্জি অনেক, হ্যাঁ বেড সুইচ থাকে হ্যাঁ বেড যেরকম। সুইচ, হ্যাঁ বেড সুইচের মতো। বেড সুইচের যেরকম কি, মানে একটা জায়গা দুটো পজিশন থেকে আমরা একটাই ফ্যান অথবা একটাই লাইটকে আমরা কন্ট্রোল করতে পারছি, সেরকম ভাবে মাল্টিপল পজিশন থেকে আমরা একটা ল্যাম্পকে কন্ট্রোল করছি, ঠিক আছে। এবং নেক্সট হচ্ছে এই টেকনোলজি হচ্ছে কি অকুপেন্সি সেন্সরস ক্যান সুইচ অফ লাইট। এসিটা এখানে বলা হয়েছে, এসিটা যদি এখানে উল্লেখযোগ্য নয়, লাইটের ব্যাপারে আমরা আলোচনা করছি। অকুপেন্সি সেন্সর মানে হচ্ছে এমন এক ধরনের সেন্সর যেটা কিনা সেন্স করে যে কোনো স্থানে লোক আছে না নেই। যদি ঘরের মধ্যে লোকই না থাকে তাহলে ঘরটাকে ইলুমিনেটেড করে রেখে তো লাভ নেই। তাহলে কি হবে, তাহলে সেই মানে অকুপেন্সি সেন্সর কি করবে, সেখানে আদৌ লোক আছে কি নেই সেটাকে সেন্স করে সেই অনুযায়ী যে লাইটের যে সুইচ সেটাকে কন্ট্রোল করবে। মানে যদি লোক না থাকে তাহলে সেটা অটোমেটিক সিগন্যাল দিয়ে লাইটের সুইচটাকে অফ করে দেবে। এবার এই বিভিন্ন ধরনের অকুপেন্সি সেন্সর কিন্তু হতে পারে, এটা ইনফ্রারেড বেসড হতে পারে অথবা এটা আল্ট্রাসাউন্ড বেসড হতে পারে, ঠিক আছে। এবার ধরো এমনও সেন্সর হতে পারে যে ঘরের মধ্যে কতটা লেভেলে কার্বন ডাইঅক্সাইড লেভেল আছে সেটাকে মেজার করবে। ধরো ঘরের মধ্যে যদি লোক থাকে তাহলে কি হবে, তারা তো অবশ্যই কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করবে নিঃশ্বাসের মাধ্যমে, তাহলে কি হবে, ঘরের মধ্যে সেইখানে একটা কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা বৃদ্ধি হবে। বা যদি আমরা এমন একটা সেন্সার বানাতে পারি, তো এমন সেন্সার অবশ্যই আছে যে সেন্সারের মাধ্যমে কি হবে, লেভেল অফ কার্বন ডাইঅক্সাইডটাকে সেন্স করা হবে, এবং সেটা সেন্স করে যদি দেখে যে কম হচ্ছে, মানে যেটা স্বাভাবিক অবস্থায় ঘরের মধ্যে লোক থাকলে হয় তার থেকে কম হচ্ছে, তখন সেটা সেন্সারটা কি করবে, অকুপেন্সি সেন্সার সেটাকে সেন্স করে যে লাইটের যে সুইচ আছে সেই সুইচকে সিগন্যাল পাঠাবে এবং লাইটের সুইচটা অফ হয়ে যাবে অটোমেটিক্যালি। কিন্তু এতে লাইট সুইচ অফ হয়ে গেল, এতে কারো কিন্তু সেখানে যাওয়ার প্রয়োজন হলো না, এবং কেউ না গিয়েই অটোমেটিক্যালি নিউ টেকনোলজিস এর মাধ্যমে কিন্তু লাইট এনার্জিটাকে অনেকটা পরিমাণে কম করা গেল। এটা শুধু লাইটের ক্ষেত্রেই করা যাবে এরকম না, এটা এয়ার কন্ডিশনারের ক্ষেত্রেও করা যাবে, ফ্যানের ক্ষেত্রেও করা যাবে, যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রেই এটা করা সম্ভব। তো এই ধরনের বিভিন্ন ধরনের সেন্সার এবং কন্ট্রোল টেকনোলজিকে ব্যবহার করে আমরা লাইট এনার্জিতে কনজাম্পশন যেটা হচ্ছে সেটার পরিমাণটাকে কিন্তু কমাতে পারি। স্যার বলছি এনার্জি সেভিং করতে যা কস্ট পড়বে তার থেকে তো এই সেন্সর গুলো বসাতেই তো বেশি খরচা হয়ে না যাবে। না, এগুলো তোমাকে লং টার্মে ভাবতে হবে না। ধরো একটা ধরো এলইডি ল্যাম্প দেখছো 50,000 ঘন্টা চলছে, ঠিক আছে। এবার তুমি এই সেন্সরগুলো তো ওয়ান টাইম ইনস্টল করলে, তুমি তো আর সুইচটা বারবার চেঞ্জ করবে না, সুইচের সিস্টেম তোমার একই থাকলো, তারপরে ল্যাম্প তো চললোই, ল্যাম্প খারাপ হলে তুমি ল্যাম্প চেঞ্জ করে দাও না। কিন্তু এগুলো তো ওয়ান টাইম ইনস্টলেশন, মানে এগুলো নিশ্চয়ই একটা তোমার পেব্যাক পিরিয়ড আছে, ঠিক আছে। পেব্যাক পিরিয়ড মানে কি বোঝায়, মানে ধরো কোনো একটা জিনিস তুমি খরচ করে বানালে, সেই খরচ করে বানাতে তোমার যা ক্যাপিটাল কস্টটা লাগলো, এবার সেটাকে ইউজ করতে করতে তোমার কি হবে, এনার্জি বিলটা কম আসবে, মাসে মাসে কম আসবে। এবার কত মাসে গিয়ে তুমি দেখতে পাচ্ছ যে এইটা বানাতে সাপোজ তোমার 100 টাকা খরচ হয়েছে, এবং মাসে মাসে তুমি দেখছো যে সাপোজ তোমার 2 টাকা করে এনার্জি বিল কম আসছে। এরকম করতে করতে 50 মাসে তোমাদের একটা কি হচ্ছে,
ওই ওটা ইনস্টল করতে যা খরচ সেটাকে পুষিয়ে যাচ্ছে, এবং তারপরেও কিন্তু আরো বেশি দিন ধরে কিন্তু ওটা চলছে। মানে এমন নয় যে ওটা তোমার 50 মাসই চলবে, এমন হয়তো হতে পারে যে ওটা হয়তো 10-20 বছর চললো। ঠিক আছে, মানে তাহলে তো ওভারঅল যদি লং টার্মে যদি আমরা দেখি, তাহলে কিন্তু এগুলো ইনস্টলেশনের মাধ্যমে কিন্তু এনার্জি সেভিংই হবে এবং কস্ট আমরা বাঁচাতেই পারবো। ঠিক আছে, তো যে কারণে এগুলোকে ইউজ করে আমরা এনার্জি সেভিং করতে পারি, এবং এগুলোই হচ্ছে নিউ টেকনোলজি, এগুলোকে আমরা অ্যাডাপ্ট করবো। ঠিক আছে, বুঝা গেল? তো আজকে আমরা এই লাইটিং এনার্জি পর্যন্তই ডিসকাশন রাখলাম। নেক্সট ডেতে আমরা HVAC সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, ঠিক আছে, আমি রেকর্ডিংটা স্টপ করছি।